আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কিরে বাবা ডন, কি মনে করে হঠাৎ আমার বাসায় আসলা? চাচা তেমন কিছু না, আসলেই তোতা ভাই আপনার সাথে একটু কথা বলতে চাইছে, তো তাই আপনার এখন তোতা ভাইয়ের সাথে দেখা করার জন্য তার গুদাম ঘরে যাইতে হইব। তোতা ভাই ওইখানে আপনার জন্য অপেক্ষা করতেছে চাচা। না না ডন, তোমরা যে কি কারণে আমার সাথে দেখা করতে চাইতেছ সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমি তো তার সাথে কোনোভাবেই দেখা করব না। আমি যে সিদ্ধান্ত নিছি সেটাই বহাল থাকবে। তোতা হচ্ছে আমার একমাত্র ছেলের খুনি। ওর সাথে আমার কোনো রকমের কোনো সমঝোতা নাই। তুমি এখান থেকে চলে যেতে পারো, আমি তো তার সাথে দেখা করব না। এই তো চাচা, আপনি আগেই সব কিছু বুঝে নিলেন। তোতা ভাই আপনার সাথে দেখা করতে চাইছে, আগে তার সাথে দেখা করেন, তারপর আপনার কি সিদ্ধান্ত নেওয়ার দরকার সেই সিদ্ধান্ত আপনি নেবেন। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে তো আর আমরা কেউ হস্তক্ষেপ করতে পারি না চাচা। আপনি চলেন, তোতা ভাইয়ের সাথে আগে সাক্ষাৎ করে আসেন, তারপর সিদ্ধান্ত নিয়েন আপনি। হয়েছে ওইটা আমার বোঝা শেষ। আমি আমার সিদ্ধান্ত তো নিছি, তোমাদেরকে তো জানাইলামই। এখন আমি আবার নতুন করে তোতার সাথে কোনো রকমের যোগাযোগ করতে পারবো না। তোতারে আমি যদি ফাঁসির দড়িতে না ঝুলাইছি তাহলে আমার মরেও কোনো রকমের শান্তি পাইব না। তাই তুমি ভালোই ভালোই বলতেছি, আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি তো তার সাথে দেখা করতে যাব না ডন। না, আমি বুঝতে পারছি চাচা, আপনার সাথে এইভাবে কথা বইলা কিছুই হইব না। ভালোভাবে কথা বলতেছি তো, তাই আমার কথার কোনো গুরুত্ব দিতেছেন না। দেখেন চাচা, আপনি মুরব্বী মানুষ, তাই আমি চাইতেছি আপনার গায়ে যেন হাত না দিতে হয়। তাই বলতেছি ভালোই ভালোই এখন আমার সাথে চলেন, তা না হলে জোর করে কিন্তু এইখান থেকে ধরে নিয়ে যাইমু। তোমরা কি এটা মগের মূল্য পায় বইলে নাকি যা ইচ্ছা তাই কইরা বেড়াইতেছ? আমি মুরব্বী মানুষ বইলা কি আমার সাথে তোমরা গায়ের জোর দেখাইতেছ নাকি? দেখো, এই স্বৈরাচন্দ্র কিন্তু বেশি দিন বহাল থাকবো না। তোমরা যেভাবে মানুষের উপর অত্যাচার শুরু করে দিছ, অচিরে তোমাদের পতন শুরু হয়ে যাইব। জুলুমকারীরা কখনোই বেশি দিন টিকা থাকতে পারে না। আমার ছেলেরে তো হত্যা করছই, এখন আবার আমার উপরই বল প্রয়োগ করতেছ, তাই না? আপনি যেটা মনে করেন সেটাই। ভালোভাবে তো এতক্ষণ বললাম, সেটা তো আপনার কানে ঢুকতেছে না। তাই আপনার সাথে এখন জোর জবরদস্তি করতে হইব। এখন বলেন, আপনি কি আমার সাথে আপোষে যাইবেন, না আপনারে জোর করে এখান থেকে ধরে নিয়ে যাইতে হইব? যদি না যাইতে চান তাহলে আপনাকে নেওয়ার মতো বুদ্ধি আমার ভালোই জানা আছে। আচ্ছা ঠিক আছে, চলো যাইতেছি আমি তোমাদের সাথে। এখন তো আর তোমার সাথে না যাইয়া কোনো উপায় নাই। কি ব্যাপার মোল্লা, তুমি এই সময় আমার বাসায় কি করতেছ? হানিফ ভাই, আপনি তো ঘটনা সবই জানেন। শামসু কিভাবে বাহাদুরকে দিয়া ভয়ভীতি দেখিয়ে আমার বিরুদ্ধে জবানবন্দি নিল। শামসুর কিডন্যাপিংয়ের মামলায় নাকি আমি নিজে জড়িত। তাই পুলিশ তো এখন আমারে হন্য হয়ে খুঁজতেছে গ্রেপ্তার করার জন্য। তাই কোনো উপায় না দেখে আপনার সাথে দেখা করতে আসলাম। এই বিপদ থেকে এখন যেভাবে হোক আমাকে উদ্ধার করেন ভাই। আকাম করলে তো এরকম বিপদ আসবেই। মাথায় বুদ্ধি নাই 100 টাক। গেছো তুমি শামসুর সাথে লাগার জন্য। তোমারে যে আমি
বারবার করে বললাম বাহাদুরকে যেন শামসু কোনোভাবে খুঁজে না পায়। তোমার এই বোকামির জন্যই তো বাহাদুরকে শামসু খুঁজে বের করলো। এখন তোমার জন্য আমাদের সব প্ল্যানই নষ্ট হয়ে গেছে। প্রেসিডেন্টের উল্টাপাল্টা বুঝিয়ে শামসুর বিরুদ্ধে এনেছিলাম, কিন্তু শামসু এখন নিজেকে নির্দোষ প্রমাণ করে ফেলেছে। এখন আর কিছু করার আছে? ভাই, সব কিছু তো নিয়ন্ত্রণে রাখছিলাম, শুধুমাত্র ওসি জব্বারের বেইমানির কারণেই এই সব কিছু ঘটছে। জব্বার যেইভাবে আমাদের সাথে বেইমানি করে বসবো সেটা তো কল্পনাও করতে পারি নাই। জব্বার আমাদের খুবই বিশ্বস্ত একজন প্রশাসনের লোক ছিল। ওরে দিয়া এর আগেও এরকম অনেক বড় বড় কাজ করাইছি, কিন্তু এই সময় আইসা যে ওই এরকম বেইমানি করবে সেটা তো বুঝতে পারি নাই। এটা তোমাদের আগেই বোঝা উচিত ছিল যে প্রশাসন এখন শামসুর কথাই শুনবে, কারণ তোমার হাতে তো কোনো ক্ষমতা নাই। প্রশাসন সব সময় যখন যার হাতে ক্ষমতা থাকে তার হয়ে কাজ করে। এটা কি তুমি বোঝো না? তারপরও তুমি নির্বোধের মতো কাজ করছো। এখন ঠেলা সামলাও। এখন আর আমি এই ব্যাপারে তোমাকে কোনো রকমের কোনো সাহায্য করতে পারবো না মোল্লা। নিজের ব্যবস্থা নিজেই করো। এটা কোনো কথা বললেন ভাই? এতদিন যাবৎ আপনাদের জন্য আমি কি না করছি। যখন যা করতে বলছেন সেটাই করছি। দলে যখন সেক্রেটারির দায়িত্বে ছিলাম তখন তো আপনাদের পরামর্শ ছাড়া আর কোনো কাজ করি নাই। যেখান থেকে যা ভাগ পাইছি সেটার অংশ তো আপনাদেরকেও দিছি। এখন এই বিপদের সময় আমাকে এইভাবে একা ছেড়ে দিলে আমি কি এই যুদ্ধে শামসুর সাথে টিকে উঠতে পারবো নাকি? যেভাবে হোক আপনাদের এখন আমাকে সাহায্য করতে হইব। আর শামসুকে দল থেকে কিভাবে বের করা যায় সেটা আপনাদেরকেই চিন্তা ভাবনা করতে হইব এখন। তা না হলে আমরা কেউই শামসুর হাত থেকে রক্ষা পাবো না। দেখো মোল্লা, পরিস্থিতি এখন আমাদের হাতে নাই। শামসু পরিস্থিতি সম্পূর্ণ অনিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখানে আমাদের তেমন কিছু করার নেই। সভাপতিও এখন শামসুর হয়ে কাজ করতেছে। আগামীকালকে স্থায়ী কমিটির একটা মিটিং আছে, সেখানেই শামসুর বিপক্ষে সিদ্ধান্ত নেওয়া হইব। যদি স্থায়ী কমিটির সদস্যরা বেশিরভাগ শামসুর বিরুদ্ধে ভোট দেয় তাহলেই কেবল শামসুকে হটানো সম্ভব। তাইলে স্থায়ী কমিটির সদস্যরা যারা আমাদের পক্ষে আছে ওদেরকে নিয়ে আলোচনা করেন কিভাবে শামসুকে দল থেকে বহিষ্কার করা যায়। ওরা সবাই যেন শামসুর বিরুদ্ধে ভোট দেয়, তাহলেই তো ওরে সরানো সম্ভব হইব। যদি সকলেই সম্মিলিতভাবে ওর বিরুদ্ধে একজোট হওয়া যায় তাহলে ওকে সরানো কোনো ব্যাপারই না। সবাই তো আর আমাদের পক্ষে কাজ করবে না। কিছু শামসুরও লোক আছে এখানে। দেখা যাক আগামীকালকের মিটিংয়ে কি সিদ্ধান্ত আসে। ততক্ষণ পর্যন্ত তুমি আপাতত আমার গেস্ট হাউসেই থাকো। তারপর দেখতেছি প্রেসিডেন্টের সাথে আলোচনা করে তোমার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, দেখেন তাহলে কি করা যায়। প্রেসিডেন্ট কি বলল শামসু? মোল্লা তরিকুলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলো যে ওদেরকে এখনো প্রশাসন কি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। খুব দ্রুত ওদেরকে গ্রেপ্তারের আওতায় আনার জন্য নির্দেশ দিছে সেলিম ভাই। আর আমাকে প্রেসিডেন্টের সাথে দেখা করতে বলল। প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাইতে হইব। প্রশাসন তো ওদেরকে ধরার চেষ্টা করতেছে, কিন্তু ওরা তো অলরেডি গা ঢাকা দিয়ে ফেলেছে।
তবে সমস্যা নাই শামসু, যেভাবে হোক ওদেরকে এবার খুঁজে বের করাই হইব। প্রশাসন ফুল কনফিডেন্স নিয়েই মাঠে কাজ করতেছে। যেখানে লুকিয়ে থাক সেখান থেকেই মোল্লা তরিকুলকে এবার গ্রেপ্তার করাই লাগবো। শুনেন সেলিম ভাই, যত দ্রুত সম্ভব ওদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করেন, তা না হলে কিন্তু দেশ থেকে পালানোর পায়তারা করতে পারে মোল্লা। তাই যেভাবে হোক ওরে সবার আগে ধরতে হইব। প্রয়োজন পড়লে দেশে আপনি গোয়েন্দা সংস্থা নামান, তারপর ওদেরকে যেভাবে হোক গ্রেপ্তারের আওতায় আনেন। প্রেসিডেন্ট নিজে এখন ওদের বিষয়ে তদারকি করতেছে। এবার যদি মোল্লাকে ধরা যায় তাহলে এত সহজে আর জেল থেকে বের হইতে পারবো না। এটা আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ। হ্যাঁ সেটাই শামসু, সেই জন্যই তো সম্রাটকেও আমি চাপ দিয়েছি এই বিষয়ে। সমস্যা নাই, আমি সম্রাটের সাথে বসতেছি, দেখি সম্রাট এই বিষয়ে কি জানায়। ওই যদি সঠিক কোনো আশ্বাস দিতে না পারে তাহলে আমি গোয়েন্দা বিভাগের সাথে কথা বলে সারা দেশে গোয়েন্দা মোতায়েন করতেছি। তারপরেও যেভাবে হোক মোল্লা তরিকুলকে গ্রেপ্তার করে ছাড়বো। তুমি এই বিষয় নিয়ে টেনশন করো না। হ্যাঁ তাই করেন। আপনি তাহলে এখন সম্রাটের সাথে আলোচনা করেন। আমি প্রেসিডেন্টের সাথে দেখা করে আসতেছি। দেখি প্রেসিডেন্ট কি কারণে আবার ডাকলো আমারে। তাহলে আর আপনি দেরি করেন না সেলিম ভাই, এখনই উঠে যান। সম্রাটের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে সঠিক একটা সমাধান বের করার চেষ্টা করেন। আমি গেলাম তাহলে প্রেসিডেন্টের কাছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার তোতা, তুমি আমার এইভাবে দণ্ডে দিয়া বাড়ি থেকে উঠাই নিয়ে আসলা কেন? আমি তো বারবারই বলছি তোমার সাথে আমার কোনো রকমের কোনো আলোচনা নেই, তারপরেও এইভাবে তুমি দণ্ডে দিয়া আমার বাড়ি থেকে তুলে নিয়ে আসলে কেন? আমারে কি করতে চাও তুমি? নাকি আমার ছেলের মতো আমাকে হত্যা করে সব কিছু দামা চাপা দিতে চাইতেছ? চাচা এইসব কি বলতেছেন আপনি? আমি আপনার ছেলের মতো? দেখেন চাচা, মজনুর বিষয়টা একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওইটা নিয়ে আমি আপনার কাছে অনেকবার ক্ষমা চাইছি, কিন্তু আপনি আমাকে কখনোই মন থেকে ক্ষমা করতেছেন না। দেখেন চাচা, ওই বিষয়টা নিয়ে আপনি আর মনের ভিতরে কোনো রকমের কোনো কুদ রাখেন না। দয়া করে আমাকে মাফ করে দেন চাচা। আমি বুঝতে পারতেছি ছেলে হারানোর জন্য আপনি অনেক কষ্ট পাইছেন। না না তোতা, আমি তোমারে কখনোই ক্ষমা করব না। আমার ছেলে হত্যার বিচার না হওয়া পর্যন্ত তোমার কোনো ক্ষমা হইব না। যেভাবে হোক আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এই বিচার না করা পর্যন্ত কোনোভাবেই আমি শান্ত হইব না। দেখো তোতা, তোমার সাথে আমি এত কথা বলতে পারবো না। আমাকে এখান থেকে যেতে দাও। আমি তোমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করব। দেখেন চাচা, মাথা গরম কইরা শফিকের যুক্তিতে উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত নিয়েন না। কালকের পরেই আমার নির্বাচন। এতদিন যাবৎ এই নির্বাচন নিয়ে আমি নিজেকে অনেকটাই গুছিয়ে এনে অনেক পরিশ্রম করতেছি। স্বয়ং শামসু ভাই, মাস্টার চাচা পর্যন্ত এই নির্বাচনটা নিয়ে কাজ করতেছে। এখন যদি আপনি নির্বাচনের আগে এই ধরনের সিদ্ধান্ত নেন তাহলে তো এই নির্বাচনে আমি কোনোভাবেই পাশ করতে পারবো না। তাই দয়া করে আপনি এই ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকেন। নির্বাচনটা শেষ হোক, পরে শামসু ভাই, মাস্টার চাচা সহ আপনার সাথে
এই বিষয়টা নিয়ে বসবো যে কোনো একটা সমাধান করার জন্য। আপনি আপাতত বিষয়টা নিয়ে কোনো আলোচনা করেন না। তোতা ভাই, এই মুরব্বী দুনিয়ার তেরা, ওনার সাথে কথা বলে কোনো কিছু করতে পারবেন না। সবই করবেন একদম ওয়াশ করে ফেলাইছে। আমাদেরকে নির্বাচনে হারানোর জন্যই সবিকে পরিকল্পনা করছে। তাই এর সাথে আপনি কথা বলে কিছুই করতে পারবেন না। যেখানে মাস্টার চাচা হাবিব ভাইও ওনারে বুঝাইতে পারে নাই, সেখানে আমরা কি ওনারে বুঝাইতে পারবো যে মাস্টার চাচা শামসু ভাই এত কিছু করলো, তাদের কথাই শুনতেছে না? সমস্যা নাই রে ডন, কথা না শুনলে তাদেরকে কিভাবে কথা শোনাতে হয় সেটাই তো তার খুব ভালো করেই জানা আছে। শোনেক ডন, এই গোডাউনের ভিতরেই সগির চাচারে তালা বন্ধ কইরা আটকায় রাখ। নির্বাচন শেষ হইব, তারপর ওনারে এইখান থেকে ছাড়া হইব। তাছাড়া এনার কোনোদিনও শিক্ষা হইব না। ভালোভাবে বুঝিয়ে বলতেছি তো, সেটা ওনার গালে লাগতেছে না। এই তো এতক্ষণে সঠিক সিদ্ধান্ত নিছেন। ওনার সাথে ফাও বকর বকর কইরা সময় নষ্ট করার কোনো প্রয়োজনই নাই। আপনি বের হন, আমি এখানে তালা বন্ধ কইরা আসতেছি। দেখি এবার শফিক কিভাবে সগির চাচারে দিয়া আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে তো তাইছস? তাড়াতাড়ি রইলি কে ওইখানে? বসেক। কিরে তোতা, কি খবর তাইলে? মজনুর বাপের সাথে কি পরে ওই বিষয়টা নিয়ে কোনো কথা বলছিলি? মজনুর বাপ তো উল্টা মারছে রে, আমাদের কথাও শুনতেছে না। এখন নির্বাচনের আগে যদি সংবাদ সম্মেলন করে তাহলে কিন্তু সব শেষ। এটা নিয়ে হাবিব ভাইয়ের আমি টেনশনে আছি। কি করলি? তোরে যে কথা বলতে বলছিলাম, কথা বলছিলি? চাচা, কথা বলছি, কিন্তু ওনার সাথে কথা বইলা কোনো রকমের কোনো লাভই হয় নাই। এই লোকের মনে হয় কারের রক একটা টেরা আছে। শফিকের যুক্তি শুনা সেই যে এক জায়গায় আছে, সেখান থেকে কোনোভাবেই লড়াচড়া করে না। তাই বাধ্য হয়ে আমি একটা কাজ করছি চাচা, ওরে ডাইকা নিয়ে আইসা আমার গোডাউনে আটকায় রাখছি। নিয়ত করছি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওরে ওইখান থেকে বের করব না। বলিস কে রে তোতা, তুই আবার মজনুর বাপেরে গোডাউনে আটকায় রাখতে গেলি কেন? এটা নিয়ে পরে আবার কোনো রকমের কোনো ঝামেলা হইব না তো? শামসু যদি বিষয়টা শুনতে পারে তাহলে কিন্তু এটা নিয়ে কোনো রকম ঝামেলা করতে পারে। এমনিতেই শামসু কিন্তু ওই বিষয়টা নিয়ে তোর উপর আগে থেকেই রাখ। দুরু চাচা, যা হবার হোক, সেটা নির্বাচনের পরও হইব। নির্বাচনের আগে তো এই ঝামেলাগুলো শেষ করতে হইব। আমাদের এই সাজানো গুজানো মাটকি মজনুর বাপের কারণে নষ্ট কইরা শফিকের হাতে ক্ষমতা তুলে দিব নাকি? যাতে করে শফিকের হাতে ক্ষমতা তুলে দিতে না হয়, সেই জন্যই তো বাধ্য হয়ে এই কাজটা করছি। কিন্তু ওনারে তো অনেক বুঝাইলাম, কোনোভাবেই কাজ হইল না। তাছাড়া এখন আর কি করার আছে আমার বলেন? আচ্ছা ঠিক আছে, যেহেতু আটকায়ে ফেলাইছস, এখন আর কি করার? এখন ছাইরা দিল আবার নতুন কইরা আরেক ঝামেলা তৈরি হইব। থাকতে থাক, দেখা যাক কি হয়। চল, তরে নিয়ে যে এসপি অফিসে যাইতে চাইছিলাম সেইখানে যাই। হাবিব ভাইয়েরও ফোন দিছিলাম, উনিও এসপি অফিসে যাইব। দেখি নির্বাচন নিয়ে প্রশাসন কি প্রস্তুতি নিল। স্যার, এখন তাহলে কি করবেন? মোল্লা যে সমস্ত জায়গায় যাওয়ার কথা, প্রত্যেকটা জায়গায় তো খুব সুন্দরভাবে খোঁজাখুঁজি করলাম,
কিন্তু কোনো জায়গায় তো মোল্লার কোনো খবর নাই। আমার মনে হয় মোল্লা আমরা যাওয়ার আগেই গা ঢাকা দিছে। ওরে এখন খুঁজা বের করতে অনেকটাই বেগ পোহাইতে হইব। যখনই শুনছে ওর নামে মামলা হয়েছে, সাথে সাথে গা ঢাকা দিছে। পালিয়ে কই যাইব? যেভাবে হোক আমার হাতে ওরে ধরা পড়তে হইব। এই দুর্জয়ের হাত থেকে কোনোভাবেই পালিয়ে থাকতে পারবে না। প্রয়োজন পড়লে সারা দেশে চিরুনি তল্লাশি চালাইব, তারপরেও এই কাদের মোল্লাকে যেভাবে হোক গ্রেপ্তারের আওতায় নিয়ে আসবই। এবার একটু ওর মহাখালীতে যে বাসভবনটা ছিল ওইখানে যাও তো দেখি ওই দিক করে পাওয়া যায় কিনা। আমার মনে হয় না স্যার ওইখানে যাও কোনো রকমের কোনো ফায়দা হইব। এই লোক এখন জীবনে ওর বাড়িতে থাকবে না। দেখেন গা জনতা পার্টিরই কোন বড় নেতার বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে। মোল্লা খুব ভালো করে জানে যে পুলিশ ওরে এখন হন্য হয়ে খুঁজবে, তাই পুলিশ যাতে এই সমস্ত নেতাদের বাসায় না যায় সেই জন্য ওই নিজেকে নিরাপদে রাখতে দেখেন গা জনতা পার্টির কোনো বড় সড় নেতার বাসায় লুকিয়ে আছে। সমস্যা নাই হাসান, যেখানে লুকিয়ে থাক না কেন সেখান থেকে ওরে খুঁজা বের করব। ওরে তো এখন লিড দিচ্ছে জনতা পার্টির স্থায়ী কমিটির সদস্য হানিফ এবং তোফায়েলরা। ওরাই হয়তোবা ওকে নিরাপদ কোনো জায়গায় লুকিয়ে রেখেছে। কিন্তু সমস্যা হচ্ছে এদের বাসায় রেড দিতে হইলে তো আগে আদালত থেকে পারমিশন নিয়ে আসতে হইব। তাছাড়া তো আর আমরা ওদের বাসায় কোনো রকমের অভিযান চালাইতে পারি না। হ্যাঁ স্যার, সেটাই তো আমি আপনারে বলতেছি। ও এই সুযোগটাই কাজে লাগিয়েছে, কারণ খুব ভালো করে জানে যে আমরা এই সমস্ত সিনিয়র নেতাদের বাসায় কখনোই রেড দিব না, আর আমাদেরকে সেটা করতেও দিব না। সেই জন্য দেখেন গা এদের বাসায় লুকিয়ে আছে। বিষয়টা শামসু স্যার এবং স্বরাষ্ট্রমন্ত্রী সেলিম স্যারকে জানাইতে হইব। ওনারাই একটা সমাধান দিবনি কি করে মোল্লারে বের করা যায়। হ্যাঁ তুমি ঠিকই বলছো, এটাই করছে ওরা। বিষয়টা এখন আমাদের সম্রাট স্যারকে আগে জানাইতে হইব। দেখি স্যার এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। স্যারের সাথে আগে আলোচনা করি। আমাদের আরও আগেই সতর্ক হয়ে এইখানে আসাটা দরকার ছিল, কিন্তু আমরা এখানে আসতে দেরি করে ফেলেছি, যার কারণেই মোল্লা এখান থেকে গা ঢাকা দেওয়ার সুযোগ পাইছে। তাহলে এখন গাড়িটা স্টেশনের দিকে ঘোরাও, স্যারের সাথে আগে এই বিষয়ে কথা বলি। কি ব্যাপার চাচা, থানায় কথা বইলা কি বুঝতে পারলেন? পুলিশের ভূমিকা কেমন হতে পারে? কাল বাদে পরশুই তো নির্বাচন। তো তারা যদি দলীয় পাওয়ার ব্যবহার করে নির্বাচনে কোনো রকমের কারচুপি করতে চায়, তাহলে তো আমরা প্রশাসনিক সাহায্য না পেলে কোনোভাবেই ওদের সাথে পেরে উঠব না চাচা। যেভাবে হোক আমাদের তো প্রশাসনিক সাপোর্টের প্রয়োজন আছে। আরে না রে বাটুল, ওসির সাথে সেই বিষয়েই আলোচনা করলাম। এবার ওরা যতই পাওয়ার পার্টি থেকে দাঁড়াক না কেন, নির্বাচনে কোনো রকমের এক্সট্রা কোনো সুবিধা পাইব না, এ ব্যাপারে নিশ্চিত থাক। কমিশনার খুব স্টেট আছে, সকলকেই ভালোভাবেই বিষয়টা বুঝিয়ে দিয়েছে। নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো কারচুপি কেউ করতে পারবো না। চিন্তা করিস না, নির্বাচন সুষ্ঠু হইব, আর আমি এই নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হইব। চাচা, ওই আশাই তো এতদিন যাবৎ
দাঁতের উপর দাঁত চাইপা সব নির্যাতন সহ্য করে যাইতেছি। শুধু নির্বাচনে আপনাকে একবার বিজয়ী করি, তারপর দেখতে পারবেন কি খেলাটা শুরু করে দেই। ওরা যে অবস্থা শুরু করছে না, এতে কইরা আপনি যদি খালি কোনোভাবে নির্বাচিত হইতে পারেন, এক এক শালাকে এলাকা থেকে দূর করবো। দোয়া কর শুধু নির্বাচনে যেন কোনোভাবে আমি পাশ করতে পারি, তারপর তোদের মন যা চায় তাই করবি। কোনো রকমের কোনো বাধা দিব না তোদেরকে। কিরে বাটুল, আজকে তো সাংবাদিক খোকনের আমার বাসায় আসার কথা। মজনুর বাপের থেকে সংবাদ সম্মেলন করাইতে হইব না? কই খোকন তো এখন পর্যন্ত আইসা পৌঁছাইল না। দুপুরের ভিতরেই সংবাদটা সারা দেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হইব। যদি একবার এটা ভাইরাল করতে পারি না, তাহলে দেখবি তোতার নির্বাচন কোথায় গিয়ে দাঁড়ায়। এই শফিক যে চিকন মাথার খেলোয়াড়, এটা আবারও তোতাকে বুঝিয়ে দিব। চাচা, সাংবাদিক খোকন আমারে কিছুক্ষণ আগেই ফোন দিছিল। ওই নাকি রাস্তায় আছে, অল্প কিছুক্ষণের ভিতরেই চলে আসবো বাসায়, সমস্যা নাই। কিন্তু এইদিকে এখন পর্যন্ত তো মজনুর বাপ সগির চাচা আয়সা উপস্থিত হইল না। সময় মতো তো ওনার এই জায়গায় উপস্থিত থাকার কথা, ওনারই তো কোনো খোঁজ খবর নাই। মজনুর বাপের কোনো খোঁজ খবর নাই মানে? তোরে যে আমি থানায় যাওয়ার আগে বললাম মজনুর বাপের সাথে কথা বইলা যত তাড়াতাড়ি সম্ভব মজনুর বাপেরে এই জায়গায় নিয়ে আইসা উপস্থিত কর। কি করলি তাইলে তুই? এখন পর্যন্ত মজনুর বাপ নাই, সাংবাদিক নাই, এইদিকে সব কিছু প্ল্যান করে রাখছি। ওরাই যদি সময় মতো উপস্থিত না হয়, তাহলে কিভাবে কি করব? আমি তো চাচা ঠিকই মজনুর বাপেরে ফোন দিছিলাম, অনেক কয়বার ফোন দিলাম, কিন্তু ওনার প্রতিবারই ফোন বন্ধ পাইতেছি। কোনোভাবে তো ওনার সাথে যোগাযোগ করতে পারতেছি না, তাহলে কিভাবে ওনার সাথে কথা বলবো? সমস্যা নাই চাচা, মজনুর বাপ সময় মতো ঠিকই চলে আসবনি, ওইটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। যে চাল চালছি রে, একবার যদি খালি মজনুর বাপেরে দিয়া সংবাদ সম্মেলনটা করাইতে পারি, তাহলে দেখবি খাড়ার উপর মাঠ কিভাবে ঘুরে যায়। তোতার যে কয়টা ভোট আছে না, দেখবি একটা ভোটও তোতার বাক্সে পড়ব না। অনেক বড় একটা সুযোগ হাতে আইছে, তাই যেভাবে হোক এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হইব। তাই তো চাচা, এটা আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ। দ্বিতীয়বার এরকম সুযোগ পাইব না তোতারে পচানোর জন্য। এই সুযোগটা সঠিকভাবে কাজে লাগাইতে পারলেই তোতা মাঠ থেকে অটোমেটিক আউট হয়ে যাইব। তাই কোনোভাবেই আমাদের এই প্ল্যান বেচতে দেওয়া যাইব না। দরকার পড়লে আমি এখন চৌকির চাচার বাসায় গিয়া ওনারে ওইখান থেকে নিয়ে আসতেছি। তাহলে তাই কর, বসে রইলি কেন? বিন্টুরের সাথে নিয়া সগিরের বাসায় যা, ওইখান থেকে ওনারে বাসায় নিয়ে আসেক। আর শোনেক, যদি সগিরের কথায় কোনো রকমের কোনো সন্দেহ মনে হয়, তাহলে বুঝিয়ে শুনিয়ে যেভাবে হোক ওরে আমার বাসা পর্যন্ত নিয়ে আসবি। মাস্টার আর হাবিব তোতা যদি এ ঘটনা জানতে পারে, তাহলে সগিরকে দিয়া কোনো রকমের স্টেটমেন্ট বন্ধ করে দিতে পারে। তাই কৌশলে ওরে এখানে নিয়ে আসবি। জোর করে হইলেও ওরে দিয়া জবানবন্দিটা নেওয়াই মুই।